রিপাবলিক বাংলার প্রশ্নে একেবারেই দিশেহারা হয়ে গেলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। কার্যত কিছুটা মেজাজ হারালেন। তবে যেহেতু পশ্চিমবঙ্গ নয়, অন্য একটি জায়গা, তাই যথেষ্টই মেজাজকে কন্ট্রোলে রাখার আপ্রাণ চেষ্টা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু কিছুতেই উত্তর দিলেন না যেটা রিপাবলিক বাংলার একজন সাহসী সাংবাদিক, একজন মহিলা সাংবাদিক যা প্রশ্ন করেছিলেন, যেভাবে কার্যত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে একেবারেই বিপর্যস্ত দেখিয়েছিল ওই সময়, সেই তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো। কি এমন প্রশ্ন করলেন রিপাবলিক বাংলার সাংবাদিক, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি কথা বলতে ভালোবাসেন তার কাছে কেন রিপাবলিক বাংলার সাংবাদিকের প্রশ্নের কোনো জবাব ছিল না। আজকে পর্বটি শুনলেই আপনারা বুঝতে পেরে যাবেন। শুধু হিন্ট দিয়ে রাখি যে রিপাবলিক বাংলার সাংবাদিক চোখে চোখ রেখে প্রশ্নটি করার চেষ্টা করেছিলেন যে আপনাদের দলের মন্ত্রী ফিরহাদ হাকিম মহাশয় যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য নিয়ে আপনার প্রতিক্রিয়া কি। এই প্রশ্ন করার পরেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারলেন না যে ফিরহাদ হাকিমের বলা এই বক্তব্যের সঙ্গে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড এক নয়, এবং ওই মন্তব্যের সঙ্গে তৃণমূল কংগ্রেস সহমত পোষণ করেন না, এমনটা বলতেই পারলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে দেখাবো। অথচ তিনি যেটা বলতে পারলেন যে এই কেন্দ্রীয় সরকার নাকি আনস্টেবল, এই কেন্দ্রীয় সরকার নাকি বেশি দিন টিকবে না, পড়ে যাবে, সেইটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারলেন। অথচ ফিরহাদ হাকিমের একটা ভয়ঙ্কর মন্তব্য, যেখানে কার্যত ধর্মান্তরণের কথা তার মুখ দিয়ে শোনা যাচ্ছে, সেই বক্তব্য শোনার পরেও নিশ্চুপ থাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর এটাই কি পরিষ্কার করে দিল যে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ স্ট্যান্ড কি মিলে যাচ্ছে ফিরহাদ হাকিমের সাথে? আজকের পর্ব শুনলেই আপনারা বুঝতে পারবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য নতুন আরো একটা পর্ব নিয়ে হাজির হয়েছে। সকলকে স্বাগত জানাই। প্রথমেই আসি আপনাদের, যে আপনারা জানেন ফিরহাদ হাকিম মহাশয় মাননীয় মেয়র থেকে একেবারেই মন্ত্রী, তিনি একটা মারাত্মক মন্তব্য করেছিলেন, এবং তার এই মন্তব্যে শুধু পশ্চিমবাংলা নয়, গোটা দেশ জুড়ে একেবারে আওয়াজ উঠেছিল যে পশ্চিমবাংলায় কি চলছে। তার কারণ একটা সংখ্যালঘু সম্প্রদায় থেকে উঠে আসা মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি নাকি মনে করেন যে ইসলাম ধর্মই একমাত্র ধর্ম, এবং সেই ধর্ম ছাড়া অন্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তারা দুর্ভাগা। এবং তিনি এটাও বিশ্বাস করেন যে অন্যান্য ধর্ম থেকে ইসলাম ধর্মে যদি মানুষকে নিয়ে আসা যায় তাহলে আল্লাহ তাআলা খুশি হবে। আপনাদের মনে রাখতে হবে, মাননীয় ফিরহাদ হাকিম মহাশয় কিন্তু পার্ট টাইম মন্ত্রী নন বা পার্ট টাইম মেয়র নন, তিনি একেবারেই পূর্ণাঙ্গ মন্ত্রী বা পূর্ণাঙ্গ মেয়র, অর্থাৎ 24 ঘন্টার জন্য তিনি মেয়র। তাই যে ধরনের কথা বলেছেন সেই কথাকে নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার স্ট্যান্ড কি, এইটা জানার জন্য যখন পশ্চিমবঙ্গবাসী উদ্গ্রীব, তখন যে কাজটা মিউ মিউ চ্যানেলগুলো করতে পারে না, চোখে চোখ রেখে রিপাবলিক বাংলার একজন মহিলা সাংবাদিক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এক্স্যাক্টলি সেই প্রশ্নটাই করেছিলেন যে আপনার কি স্ট্যান্ড ফিরহাদ হাকিমের এই বক্তব্য শোনার পর। আসুন আপনারা শুনুন সেই সাংবাদিক, সেই সাহসিনী সাংবাদিক কি প্রশ্ন করেছিলেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন। আপনাদের শোনাতে চাইবো, শুনুন। সঙ্গে একটা প্রশ্ন, ফিরহাদ হাকিমের বক্তব্যে স্টেটমেন্টে আপনার কোনো রিঅ্যাকশন? আমি একটা কথা বলি, শুনুন কে কি বলেছেন। আমরা যদি রোজ আমি উনি মন্ত্রী, উনি রাজ্যের মন্ত্রী, তাতে কি যায় আসে, ওর নিজের অপিনিয়ন বলেছে। আপনি কি সমর্থন করেন? আমি এসব দেখিনি, শুনিনি। না, উনি বলেছেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ না করলে দুর্ভাগ্যজনক। আপনি কি সমর্থন করেন? আমি একটা কথা বলি, এসব কোশ্চেন আশা করি এখানে করবেন না। না, আপনার স্টেটমেন্ট পাওয়া যায়। আপনি কি সমর্থন করেন? ম্যাডাম वो नहीं बोल रहा बहस मत कीजिए। मैडम पारिवारिक मुलाकात है तो बोले ना बोले আমি তো রোজ দেখি না। আমার যদি কেউ নলেজে নিয়ে আসে, লেট মি সি ফার্স্ট কি বলেছে, দেন আই ক্যান রিপ্লাই। উইদাউট সিং আই ক্যানট রিপ্লাই। আপনি দেখেন উদ্দেশ্যে শুনলেন বন্ধুরা, একেবারেই সঠিক একটা প্রশ্ন করেছিলেন সাংবাদিক মহাশয়। বাকি যে সমস্ত মিউ মিউ চ্যানেল রয়েছে তাদের থেকে সম্পূর্ণ আলাদা, একেবারেই বুকের পাটা দেখিয়ে এবং নিজেদের কাজটা একেবারে সঠিকভাবে করেছে রিপাবলিক বাংলার সাংবাদিকরা। তারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে
এই তৃণমূল কংগ্রেস কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় কি মনে করেন? ফিরহাদ হাকিমের এই বক্তব্য, ফিরহাদ হাকিমের এই স্ট্যান্ড কি রাজ্যে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড কিনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড কিনা, তার উত্তর জানার চেষ্টা করেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে আরো একবার ধোঁয়াশা। কি বললেন আপনারা শুনলেন? মুখ্যমন্ত্রী বললেন, এগুলো আমি শুনিনি, আমি জানি না, এমনটা একটা বলার চেষ্টা করলেন। আবার তিনি বললেন যেটা বলেছে সেটা তার ব্যক্তিগত মতামত। কিন্তু কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী বললেন না যে তার বক্তব্য তৃণমূল কংগ্রেসের বক্তব্য নয়, তৃণমূল কংগ্রেস তার বক্তব্যকে সমর্থন করেন না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারলেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে তিনি এটা জানেন না বা শোনেননি। কিন্তু প্রশ্ন হচ্ছে, একবার তিনি বলছেন এটা জানি না বা শুনিনি, অন্যদিকে তিনি আবার বললেন যে এটা ফিরহাদ হাকিমের ব্যক্তিগত স্ট্যান্ড। তাহলে কোনটা সঠিক? আমার মনে হয় এই মুহূর্তে পশ্চিমবাংলার প্রায় প্রত্যেকটি মানুষ জেনে ফেলেছেন বা শুনে নিয়েছেন যে ফিরহাদ হাকিম মহাশয় কি মন্তব্য করেছিলেন, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কানে এই খবর এখনো পৌঁছায়নি এটা বিশ্বাস করা বেশ কঠিন। তার কারণ মুখ্যমন্ত্রীর দপ্তরের যে ইন্টেলিজেন্স নেই বা তথ্য মুখ্যমন্ত্রীকে তুলে দেওয়া হয় না, এটা আমরা বিশ্বাস করি না। রামনবমীর দুদিন আগে মুখ্যমন্ত্রী জানতে পেরে যান যে রামনবমীর মিছিল থেকে দাঙ্গা ছড়ানো হবে, এই তথ্য মুখ্যমন্ত্রীর কাছে আগে ভাগেই পৌঁছে যায়। অথচ রাজ্যের মন্ত্রীর বক্তব্য নিয়ে গোটা বাংলা, গোটা ভারতবর্ষের কিছু কিছু অংশ এই প্রশ্ন করছেন যে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড কি, জানতে চাইছেন। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী এতদিন কেটে যাওয়ার পরেও বলছেন যে এটা নাকি তিনি শুনতেই পাননি, এই তথ্য নাকি তার কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তার কারণ বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে ছোট ছোট পোর্টাল সকলে কিন্তু ফিরহাদ হাকিম মহাশয়ের এই বক্তব্য দেখিয়ে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড জানার চেষ্টা করেছেন যে তৃণমূল কংগ্রেসও কি ফিরহাদ হাকিমের এই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করে। এই উত্তরটা পশ্চিমবাংলার মানুষের জানাটা অত্যন্ত প্রয়োজন। আর মুখ্যমন্ত্রী কার্যত এর উত্তর না দিয়ে আরো একবার যেন সন্দেহ বাড়িয়ে দিলেন যে ফিরহাদ হাকিমের পিছনেই দাঁড়াতে চাইছেন কি রাজ্যের এই সরকার। তাহলে সন্দেহটা কিন্তু মারাত্মক এবং পরিস্থিতি অত্যন্ত ভয়ানক দিকে যেতে পারে যদি এই রাজ্য সরকারের সমর্থন থাকে ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পর। কি বলেছিলেন ফিরহাদ হাকিম? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দয়া করে তাকে এই বক্তব্য যদি কেউ শুনিয়ে দিতে পারেন বা এই অডিওটা বা এই ভিডিওটা তার কাছে যদি কেউ পৌঁছে দিতে পারেন, তাহলে অবশ্যই আমরা প্রতীক্ষায় থাকবো রাজ্যের মুখ্যমন্ত্রী এর উত্তরে ঠিক কি জবাব দেন পশ্চিমবঙ্গের মানুষকে। শুনুন ফিরহাদ হাকিম মহাশয় কি বলেছিলেন। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। শুনলেন বন্ধুরা, আপনারা কি ভাবতে পারেন যে বক্তব্য ভাইরাল হয়ে গিয়ে পশ্চিমবঙ্গের আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যে এই বক্তব্য শোনেননি। অথচ রাজ্যের সাংবিধানিক প্রশাসনিক প্রধান থেকে পুলিশ মন্ত্রী, আইন শৃঙ্খলার দায় যার হাতে, তিনি এই বক্তব্য শোনেননি এটা বিশ্বাস করা অত্যন্ত কঠিন। তাও হতেই পারে অনেক ব্যস্ত থাকেন তিনি, হয়তো কোনোভাবে তার কানে পৌঁছায়নি। কিন্তু আমরা চাইবো যে রিপাবলিক বাংলা তো অন্তত মনে করিয়ে দিয়েছে যে ফিরহাদ হাকিম এমন কোনো মন্তব্য বলেছেন যা নিয়ে তার বক্তব্য দাবি করা হয়েছে। রিপাবলিক বাংলার এক সাংবাদিক বন্ধু তো অন্তত রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই বক্তব্য শুনিয়ে তাকে মনে করিয়ে দিয়েছেন। আশা করব এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী সেই বক্তব্য শুনবেন এবং শুনে পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করবেন যে ফিরহাদ হাকিম মহাশয়ের এই বক্তব্যের সঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার তারা সমর্থন করছেন নাকি সমর্থন করছেন না। আমার ব্যক্তিগতভাবে মতামত, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া হয়তো জানাবেন না। আমি ভুলও হতে পারি, কিন্তু নিশ্চিতভাবে আমাদের অপেক্ষায় থাকতে হবে। আপনারা কি মনে করেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে পারবেন যে ফিরহাদ হাকিম মহাশয় যেটা বলেছেন সেটা একেবারেই ভুল, এটা তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড নয়? আসলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তোষণের রাজনীতিটা একেবারে জড়িয়ে গিয়েছে। তাই ফিরহাদ হাকিম মহাশয় যেটা বলেছেন হয়তো প্রকাশ্যে সেই বক্তব্য বলতে পারবে না তৃণমূল কংগ্রেস, কিন্তু ভেতরে ভেতরে যে তৃণমূল কংগ্রেস এই ধরনের স্ট্যান্ড নেয়
বিজেপি অন্তত সেটাই মনে করে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে প্রশ্নটাকে এড়িয়ে যাওয়ায় সন্দেহ আরো বেশি জোরালো হলো, সত্যি তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড কি। ফিরাদ হাকিম আপনাকে, আপনি হিন্দু, আমি যেটুকু জানি আপনি হিন্দু, আপনাকে বলছে ইসলাম গ্রহণ করুন, আপনার আত্মা শান্তি পাবে। হামিদুর রহমান বলছে আমাদের ইসলামিক স্টেট, আমরা বলছি হিন্দুরা, এ লড়াই ধর্ম রক্ষার লড়াই। আপনারা জানেন যে এই মুহূর্তে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের আসর বসেছে, একেবারেই সাজো সাজো রব। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন তার বিয়েতে অ্যাটেন্ড করার জন্য। আপনাদের মনে রাখতে হবে যে তৃণমূল কংগ্রেস বারবার আদানি আম্বানির সঙ্গে মোদির একটা সম্পর্ক জড়িয়ে বলে যে দেশকে এরা বেচে দেবে কয়েকজন শিল্পপতির কাছে, এই ধরনের বিভিন্ন রকম বক্তব্য তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতামন্ত্রী এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে যখন করা হয়, আবার অন্যদিকে দেখি সেই আম্বানির ছেলের বিয়েতেই অ্যাটেন্ড করতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং সেই বিয়েতে অ্যাটেন্ড করতে গিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন জানেন? বলেছেন এইটা আনস্টেবল গভর্নমেন্ট। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমত সেখানে গিয়ে বিভিন্ন ইন্ডি জোটের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন, তার মধ্যে শরদ পাওয়ার রয়েছেন, দেখা করেছেন উদ্ধব ঠাকুরের সঙ্গেও এবং বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের করা প্রশ্নের জবাব দিতে গিয়ে বললেন যে এই সরকার আনস্টেবল সরকার, এই সরকার পড়ে যাবে। এবং তিনি বললেন খেলাটা নাকি শুরু হয়ে গিয়েছে, এই সরকার আর বেশি দিন টিকবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলা প্রশ্নের উত্তরের জবাব দিতে গিয়ে ঠিক কি বললেন শোনাবো আপনাদের। It is not stable government, unstable government. But my best wishes to Ram Bhaiya, Aditya, I will meet Sharadji also as a senior leader. Because whenever I am in Bombay, I always meet Uddhavji, Sharadji, even Sajjan Jindalji also invited me for a cup of tea, but this time is not possible. I told him next time because he is also doing some business in Bengal also, so we maintain good relation. Mukeshji also I came because he invited me so many times, and he also used to come to my Bengal Vishwa Bangla convention. So everybody came. I also came, but tomorrow I am leaving, so I will attend to it. दीदी आप ऐसा क्यों कह रही हैं कि गवर्नमेंट स्टेबल नहीं है? कैसे स्टेबल है आप समझाओ मेरे को। क्या नीतीश जी से या चंद्रबाबू नायडू से? नहीं 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 प्लीज, मेहरबानी करके हम किसी को खिलाफ में कुछ नहीं कहनी चाहती, लेबार में भी नहीं, खिलाफ में भी नहीं। दीदी इस बार खेला होगा क्या? खेला होगा क्या इस बार? खेला तो शुरू हो गया, चलते रहेगा। दीदी आप শুনলেন বন্ধুরা, রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু প্রথম দিন থেকেই এমনটা বিশ্বাস করেন। নির্বাচনের আগে থেকেই তিনি বলছেন যে বিজেপি ক্ষমতায় আসবে না, কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হলো না। সম্ভবত তিনি বা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এক্সপেক্ট করেছিলেন যে মুখ্যমন্ত্রী এবারে হয়তো প্রধানমন্ত্রী হওয়ার একটা সুযোগ থাকবে, কিন্তু সেটাও হয়নি। এবং আপনারা জানেন যখন নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে তখন ইন্ডি জোটের বাকি প্রতিনিধিরা সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও, কংগ্রেস অংশগ্রহণ করলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত স্ট্যান্ড ছিল যে তৃণমূল কংগ্রেস এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না, কোনো এমপি সেই অনুষ্ঠানে যাবে না। এমনকি দুঃখে বা প্রতিবাদে বলতে পারেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী ওই সময়টা ঘরে অন্ধকার করে নাকি বসেছিলেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারেই আশা করছেন এমন কিছু ঘটবে নাকি রাজনীতিতে যে সেখানে এই সরকার আনস্টেবল হয়ে যাবে। আচ্ছা, আপনারা যারা দেখেছেন এই মোদি গভর্নমেন্ট ফরমেশনের পর এমন কোনো কি ঘটনা দেখেছেন, এমন কোনো কি একটু হিন্ট দেখেছেন যেখানে আনস্টেবল দেখিয়েছে এই গভর্নমেন্টকে? আমরা তো পুরোপুরি স্টেবল একটা গভর্নমেন্ট দেখছি, বরঞ্চ কোনো ডিফারেন্স আমরা দেখতে পাইনি মোদি গভর্নমেন্ট 1, মোদি গভর্নমেন্ট 2 এর সঙ্গে মোদি গভর্নমেন্ট 3 এর এখনো পর্যন্ত কোনো রকমেরই তফাৎ আমরা দেখতে পাইনি। তার কারণ একেবারেই বোল্ড ডিসিশন নেওয়া হয়েছে এই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, এবং যে কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন করা হয়েছে সেখানে এমনটা নয় যে কম্প্রোমাইজ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন করতে হয়েছে। যা কেন্দ্রীয় মন্ত্রিসভা ছিল গতবার বা বিগত বছরগুলিতে একই রকম মন্ত্রিসভা রাখা হয়েছে, সেখানে
বাকি সহযোগী রাজনৈতিক দলগুলির কথাকে তেমনভাবে মান্যতা দিতে হয়নি বা তাদের কাছে নতি স্বীকার করতে হয়নি মোদি গভর্নমেন্টকে। তাই একেবারে স্বনির্ভর একটা সরকার চলছে। এবং আপনারা জানেন কিনা জানি না, গতদিনে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি সেই সিদ্ধান্ত? না, এবার থেকে প্রত্যেক বছর 25শে জুন পালন করা হবে সংবিধান হত্যা দিবস। অমিত শাহ এটা ঘোষণা করেছেন এবং এটাকে স্বাগত জানিয়েছেন নরেন্দ্র মোদী থেকে প্রায় সকলেই। 25শে জুন এবার থেকে প্রত্যেক বছর পালন করা হবে সংবিধান হত্যা দিবস। কেন আপনারা জানেন যে 25শে জুন 1975 সালে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা কায়েম করেছিলেন। তার জন্য ভারতকে রাতারাতি একেবারে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। নিজের স্বাধীন দেশেই ভারতবাসী বা বিরোধীদের কার্যত বন্দি অবস্থায় থাকতে হয়েছিল দিনের পর দিন কংগ্রেসের স্বৈরাচারী শাসনকে প্রত্যক্ষ করে। এবং সেই দিনটাকেই কিন্তু এবার থেকে বিজেপি গভর্নমেন্ট ঘোষণা করেছে প্রত্যেক বছর 25শে জুনকে পালন করা হবে সংবিধান হত্যা দিবস। তাহলে আপনারা ভাবুন যে মোদি গভর্নমেন্ট যদি স্টেবল না হতো তাহলে এই ধরনের এত বড় একটা সিদ্ধান্ত তারা নিতে পারতো না। যে সিদ্ধান্ত তারা মোদি গভর্নমেন্ট 1 মোদি গভর্নমেন্ট 2-তে নিতে পারেনি, সেই সিদ্ধান্ত তারা নিচ্ছেন। এমনকি এর থেকেও কঠোর কঠোর সিদ্ধান্ত আগামী দিনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে নেবে এই বিজেপি, সেটাও কিন্তু একেবারে অনেকেই প্রেডিক্ট করছে। এই অবস্থা দাঁড়িয়ে গভর্নমেন্ট যখন একেবারেই স্টেবল, গভর্নমেন্টের পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। শেয়ার মার্কেট একেবারেই বুল রান, ঊর্ধ্ব গতিতে ছুটছে। প্রত্যেক দিনই শেয়ার মার্কেটের নতুন নতুন হাই টপকে যাচ্ছে। এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী অলীক কল্পনা দেখছেন কোথা থেকে জানি না, কোন তথ্য তার কাছে রয়েছে সেটাও বলতে পারবো না। তার কারণ এখন কোনো কানাঘুষা আলোচনাও চলছে না যে মোদি গভর্নমেন্ট পড়ে যেতে পারে। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এখনো স্বপ্নের জাল বুনছেন যে মোদি গভর্নমেন্ট পড়ে যাবে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কি ঘটছে সেই তথ্যই হয়তো তার কাছে নেই। তার কারণ ফিরহাদ হাকিমের এই মন্তব্য নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলছেন যে আমি কিছু জানি না। তিনি কি করে দেশের প্রধানমন্ত্রী হবেন? যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিভিন্ন আইন শৃঙ্খলা জনিত যে অবনতির কাণ্ড ঘটেছে সেখানে দাঁড়িয়ে প্রশ্ন করা হলে রাজ্যের মুখ্যমন্ত্রী দায় চাপাচ্ছেন অর্জুন সিং এর ওপর। কারণ আরিয়াদহ কাণ্ডে যে ঘটনা ঘটেছে তার দায় রাজ্যের মুখ্যমন্ত্রী সাংসদ হিসাবে অর্জুন সিং এর ওপর চাপালেন। অথচ অর্জুন সিং ওই অঞ্চলের সাংসদই নন, ওই অঞ্চলের সাংসদ ছিলেন 2009 সাল থেকে সৌগত রায়। এই তথ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যদি না থাকে তাহলে কি করে দেশের প্রধানমন্ত্রীত্বের মতো এত গুরুত্বপূর্ণ পদ তিনি সামলাতে পারবেন? এই প্রশ্ন নিশ্চিতভাবে আমাদের থাকবে। যদিও এর কোনো আশাও নেই এবং এই সরকার পড়ে যাবে এমন কোনো সম্ভাবনা, এমন কানাঘুষো কোনো তথ্য কিন্তু এই মুহূর্তে নেই। কোথা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এই তথ্য বলছেন জানি না। তবে আপনারা কি মনে করেন ফিরহাদ হাকিমের এই মন্তব্যকে সমালোচনা করার মতো ধৃষ্টতা দেখাতে পারবে এই গভর্নমেন্ট? তার কারণ পুরোপুরি তোষণের রাজনীতির ওপর চলা যে সরকার, সেই সরকার তাদের পিঠ সোজা করে একটা নোংরা মন্তব্যকে বিরোধিতা করবে, এটুকুও কি পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা আশা করতে পারি না? আপনাদের মতামত লিখে জানাবেন আজকের পর্বে। এখনকার মতো এখানেই শেষ করলাম।